তোমরা অনেকেই আমাকে টিএস ডায়াগ্রাম নিয়ে একটি ক্লাস করার কথা বলেছিলে। তো তোমাদের রিকোয়েস্টে আজকের ক্লাসে আমি আমার পক্ষে যতটা সহজ করে বুঝিয়ে দেওয়া সম্ভব টিএস ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তো এই টিএস ডায়াগ্রাম ওশনোগ্রাফিতে আছে, তাই তো? তো টিএস ডায়াগ্রাম ওশনোগ্রাফিতে থাকলেও এসএলএসটির যে সিলেবাস, এই এসএলএসটির সিলেবাসে কিন্তু টিএস ডায়াগ্রামের কোনো উল্লেখ নেই। তো সিলেবাসে টিএস ডায়াগ্রামের উল্লেখ না থাকা সত্ত্বেও 2023 সালে যে মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতে কিন্তু এই টিএস ডায়াগ্রাম থেকে প্রশ্ন ছিল। তাই এই পরীক্ষার জন্য, এই এসএলএসটি বা এসএসসি পরীক্ষার জন্য তোমাদেরকেও এই টিএস ডায়াগ্রাম কিছুটা জেনে রাখা উচিত। এখান থেকে প্রশ্ন কিন্তু আসতেও পারে। তো এই টিএস ডায়াগ্রাম সম্পর্কে খুব সহজে বুঝতে গেলে দেখো, সমুদ্র জলের উষ্ণতা, সমুদ্র জলের লবণতা, সমুদ্র জলের ঘনত্ব এবং সমুদ্রের ওয়াটার মাস সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। যদি এগুলো সম্পর্কে তোমার সঠিক ধারণা থাকে তবে টিএস ডায়াগ্রাম বোঝা খুবই সহজ। ওকে, দেখো, তো এর আগে আমি এই সমুদ্র জলের উষ্ণতা সম্পর্কে ডিটেলসে ক্লাস করেছি, এই তো সমুদ্র জলের লবণতা সম্পর্কে ডিটেলসে ক্লাস করেছি। বাকি আছে এই দুটা, সমুদ্র জলের ঘনত্ব আর সমুদ্রের ওয়াটার মাস। তো আজকের ক্লাসের শুরুতে আমরা এই সমুদ্র জলের ঘনত্ব আর সমুদ্রের ওয়াটার মাস সম্পর্কে জেনে নিই। চলো, প্রথমেই আমরা দেখে নিই চলো যে এই সমুদ্র জলের ঘনত্ব বা ডেনসিটি কি। ওকে, দেখো, তো ঘনত্ব বা ডেনসিটি কি আমরা সকলেই জানি তো, তবু আবার সহজে, খুব সহজে একবার বুঝে নিই। দেখো, তো ডেনসিটি বা ঘনত্ব বা ডেনসিটি বলতে কোনো একক আয়তনে কোনো বস্তুর ভর বা ওজনকে বোঝায়। বিষয়টা কীরকম দেখো, মনে করো এই একটা 1 ঘনমিটার পাত্র নিলাম। 1 ঘনমিটার মানে এর উচ্চতা 1 মিটার, বা প্রস্থ মানে চওড়া 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থে 1 মিটার, সব দিকে 1 মিটার 1 মিটার। তাহলে এটা কি 1 ঘনমিটার? তাহলে এই বাক্সটার পাত্রটার আয়তন কত? 1 ঘনমিটার। ওকে, এইবার এই 1 ঘনমিটার পাত্রে, এবার এই পাত্রটাকে সমুদ্রের জল দিয়ে ভরলাম। ঠিক আছে, সমুদ্রের জল দিয়ে এই পাত্রটা পুরোটা ফিল আপ করলাম, বললাম। তাহলে এই যে পাত্রের ভিতরের যে জলের আয়তন কত? 1 ঘনমিটার, তাই তো? এবার এই যে 1 ঘনমিটার জল আমরা নিলাম, এবার এই 1 ঘনমিটার জলটাকে আমরা ওজন করলাম। মনে করো ওজন করলে এর ওজন আমরা পেলাম 1000 কেজি। তাহলে জলটার আয়তন কত? 1 ঘনমিটার, ওজন কত? 1000 কেজি। তো আমরা যদি এটাকে লিখি যে 1000 কেজি পার ঘনমিটার, প্রতি ঘনমিটার, তাহলে এই যে লিখে প্রকাশ করলাম, এটাই হচ্ছে এই সমুদ্র জলের ঘনত্ব। তাহলে এই সমুদ্র জলের ঘনত্ব কিভাবে প্রকাশ করা যায়? ঠিক এরকম, কেজি পার ঘনমিটার, এভাবেও সমুদ্র জলের ঘনত্বকে প্রকাশ করা যায়। আবার দেখো, মনে করো এই 1 ঘনমিটার পাত্রের পরিবর্তে ছোট পাত্র নিলাম, খুব ছোট 1 ঘন সেন্টিমিটার পাত্র নিলাম। মানে এই উচ্চতা 1 সেন্টিমিটার, দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, প্রস্থ 1 সেন্টিমিটার, সব দিকে 1 সেন্টিমিটার। তাহলে এই পাত্রটার আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার। ওকে, এবার এই 1 ঘন সেন্টিমিটার পাত্রে সমুদ্রের জল, মানে পাত্রটাকে সমুদ্রের জল দিয়ে ভরলাম। তাহলে এই পাত্রের ভেতরে জলের যে আয়তন কত? 1 ঘন সেন্টিমিটার, তাই তো? এইবার এই জলটাকে ওজন করলাম। ওকে, ওজন করলে মনে করো এর ওজন পাওয়া গেল 1 গ্রাম, তাই তো? তাহলে কি লিখতে পারি যে 1 গ্রাম, তাই তো, ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে দেখো, এই সমুদ্র জলের ঘনত্ব এভাবেও কিন্তু প্রকাশ করা যায় যে গ্রাম পার ঘন সেন্টিমিটার। ক্লিয়ার? দেখো কি বলছি, গ্রাম পার ঘন সেন্টিমিটার এভাবেও প্রকাশ করা যায়। তোমরা মনে রাখবে, সমুদ্র পৃষ্ঠ জলের গড় ঘনত্ব, সমুদ্র পৃষ্ঠের জলের গড় ঘনত্ব 1.02575 গ্রাম
পার ঘন সেন্টিমিটার। তাহলে এটা কি হচ্ছে সমুদ্র জলের গড় ঘনত্ব। তার মানে এটা অ্যাভারেজ, তাই তো? তাহলে এর থেকে বেশি হতে পারে, কম হতে পারে, তাই তো? লোয়েস্ট মানে রেঞ্জ কত হয়, সবচেয়ে কম দেখো ঘনত্ব পাওয়া যায় যে 1.02400 গ্রাম পার ঘন সেন্টিমিটার, সবচেয়ে কম এই ঘনত্ব পাওয়া যায়। আবার সবচেয়ে বেশি 1.0300 গ্রাম পার ঘন সেন্টিমিটার। ওকে, তো তোমার মনে রাখতে হবে সমুদ্র পৃষ্ঠের জলের গড় ঘনত্ব কত। তার মানে এটা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের জলের গড় ঘনত্ব। তোমরা মনে রাখবে সমুদ্র জলের এই ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটার বা স্যালিনোমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, আবার দেখো, আবার আমরা জানি যে সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ কত। সমুদ্র জলের গড় লবণতার পরিমাণ কত? 35 সহস্রাংশ, তাই তো? তাহলে যদি জিজ্ঞেস করি যে কোনো জলের লবণতা যদি 35 সহস্রাংশ হয় তাহলে সেই জলের ঘনত্ব কত হবে? উত্তর বুঝতেই পারছো কি হবে, কারণ এইটা লবণতার গড় আর এটা কি ঘনত্বের গড়, তাই তো? তার মানে জলের সমুদ্র জলের লবণতা যদি 35 সহস্রাংশ হয় তাহলে ওই জলের ঘনত্ব কত হবে? ওই জলের ঘনত্ব হবে 1.02757 গ্রাম পার ঘন সেন্টিমিটার। এবার দেখো এই সমুদ্র জলের সমুদ্র জলের ঘনত্ব কতটা হবে তা নির্ভর করে সমুদ্র জলের উষ্ণতার উপরে, সমুদ্র জলের লবণতার উপরে এবং বায়ুর চাপের উপরে। মূলত সমুদ্র জলের ঘনত্ব কতটা হবে তা এই তিনটা বিষয়ের উপরে নির্ভর করে। ওকে, এবার দেখো যে উষ্ণতার সঙ্গে সমুদ্র জলের উষ্ণতার সঙ্গে সমুদ্র জলের ঘনত্বের কি সম্পর্ক। দেখো সমুদ্র জলের উষ্ণতার সঙ্গে ঘনত্বের ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক দেখা যায়। কীরকম, যে যদি জলের উষ্ণতা বাড়ে, সমুদ্র জলের উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব কমে যায়, ঘনত্ব হ্রাস পায়। আবার ঠিক উল্টোটা, যে যদি উষ্ণতা হ্রাস পায়, সমুদ্র জলের উষ্ণতা কমে, তাহলে সমুদ্র জলের ঘনত্ব বৃদ্ধি পায়। কেন বুঝতেই পারছো, কারণ উষ্ণতা বাড়লে, সমুদ্র জলের উষ্ণতা বাড়লে কি হয়, সমুদ্র জলের অণুগুলো প্রসারিত হয়। কি বলছি, উষ্ণতা বাড়লে সমুদ্র জলের অণুগুলো প্রসারিত হয়, ফলে ঘনত্ব কমে যায়। আবার উষ্ণতা কমলে, জলের উষ্ণতা কমলে কি হয়, অণুগুলো সংকুচিত হয়, ফলে ঘনত্ব বেড়ে যায়। ওকে, এই কারণে নিরক্ষীয় অঞ্চলের সমুদ্রের পৃষ্ঠ জলের ঘনত্ব কম, কিন্তু কারণ কি, নিরক্ষীয় অঞ্চলের জলের উষ্ণতা বেশি, তাই তো? আর উষ্ণতা বেশি মানে কি, অণুগুলো কি প্রসারিত হয়, তাই তো? আর অন্যদিকে মেরু অঞ্চলের জলের ঘনত্ব বেশি। কেন বুঝতেই পারছো, কারণ মেরু অঞ্চলের জলের উষ্ণতা কম, আর উষ্ণতা কম বলে অণুগুলো কি সংকুচিত অবস্থায় থাকে। তাহলে এই উষ্ণতার সাথে ঘনত্বের কি সম্পর্ক? ইনভার্স রিলেশন বা বিপরীত সম্পর্ক বা ব্যস্ত সম্পর্ক, একটা বাড়লে আরেকটা কমবে। একটা উদাহরণ দিয়ে বলি, দেখো যে উষ্ণতা ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব, জলের ঘনত্ব কেজি পার ঘন মিটার। দেখো সমুদ্র জলের উষ্ণতা যদি 0 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে জলের ঘনত্ব 1028.1 কেজি পার ঘন মিটার। এবার উষ্ণতা যদি 10 ডিগ্রি সেলসিয়াস হয়, ওকে, তাহলে ঘনত্ব হয় দেখো 1027 কেজি পার ঘন মিটার। তার মানে দেখো উষ্ণতা বাড়লো, ঘনত্ব কি কমে গেল, তাই কি না? যখন 0 ডিগ্রি ছিল তখন ঘনত্ব কত ছিল? 1028.1 কেজি পার ঘনমিটার। উষ্ণতা যখন 10 ডিগ্রি সেলসিয়াস হলো তখন ঘনত্ব কত হয়ে গেল? 1027 কেজি পার ঘন মিটার, তাই তো? ঠিক একই রকম উষ্ণতা যদি 20 ডিগ্রি সেলসিয়াস হয় তাহলে দেখো ঘনত্ব কত হচ্ছে? 1024.8 কেজি পার ঘন মিটার। তার মানে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে ঘনত্ব কমে, তাই তো? কিন্তু এর কিছু ব্যতিক্রম দেখা যায়। কিরকম, যে একটা ওয়াটার মাসের মধ্যে বিভিন্ন উষ্ণতা বিভিন্ন হওয়া সত্ত্বেও সমুদ্র জলের ঘনত্ব একই হতে পারে। কি করে হতে পারে, যখন ওয়াটার মাস বলবো তখন সেটা বুঝতে পারবে। এবার দেখো এই লবণতার সাথে সমুদ্র জলের ঘনত্বের সম্পর্ক কেমন। দেখো এখানে দেখো, মনে করো এই যে 1 ঘনমিটার পাত্র আছে, 1 ঘনমিটার পাত্রে সমুদ্রের জল মানে কম লবণাক্ত জল নিলাম, ঠিক আছে? কম লবণাক্ত মানে কম পরিমাণ লবণ দ্রবীভূত আছে, তাহলে লবণতা কম। মনে করো ওই 1 ঘনমিটার জলের ওজন হলো মনে করো 1000 কেজি।
তাই তো? তাহলে 1000 কেজি কি পার ঘনমিটার। এবার মনে করো এই পাত্রতে বেশি লবণাক্ত, প্রচুর লবণ আছে এরকম জল নিলাম। তাহলে বেশি লবণ দ্রবীভূত থাকলে, যত বেশি লবণ দ্রবীভূত থাকবে তত কি এই জলের ওজন তত বেশি হবে, তাই কিনা? মনে করো বেশি লবণাক্ত জল নেওয়াতে তার ওজন হলো মনে করো 1002 কেজি। ক্লিয়ার? তার মানে কি দেখো যে লবণতার সাথে ঘনত্বের সম্পর্ক কি, তার মানে এর ঘনত্বটা বেশি। কি সম্পর্ক? সরল সম্পর্ক, তাই তো? লবণতা বেশি হলে, তাই তো, লবণতা বেশি হলে ঘনত্ব বেশি হবে, তাই তো? আর লবণতা যদি কম হয় তাহলে সমুদ্র জলের ঘনত্ব কম হবে। কিন্তু একটা কনফিউশন আছে। কনফিউশনটা কীরকম দেখো, যে আমরা দেখলাম কি লবণতা বেশি হলে ঘনত্ব বেশি হবে, তাই তো? এবার মনে করো যে জলের লবণতা বেশি তাহলে তার ঘনত্বও বেশি, তাই তো? বেশি হওয়ার কথা। কিন্তু যদি এরকম হয় যে জলের লবণতা বেশি তার আবার উষ্ণতাও বেশি, তাহলে কি হবে? লবণতা বেশি হলে ঘনত্ব বেশি হওয়ার কথা, তাই তো? আবার উষ্ণতা যদি বেশি হয় তাহলে কি হবে? ঘনত্ব আবার কমে যাবে, তাই কি না? ফলে লবণতা বেশি হলেই ঘনত্ব সবসময় বেশি হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এখানে কিন্তু একটা কনফিউশন আছে, তাই কি না? কারণ কেন? তার কারণ হচ্ছে যে সমুদ্র জলের ঘনত্ব শুধুমাত্র কোনো উষ্ণতা বা লবণতা কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে না, কি দুটা বিষয়ের উপরই নির্ভর করে, তাই তো? এই জন্য এই কনফিউশন তৈরি হয়। আবার দেখো আমরা জানি যে সমুদ্র জলের যেসব অংশের লবণতার পরিমাণ সমান, মানচিত্রে সেই অংশগুলোকে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে কি বলে? তাকে আইসোহেলাইন বা সম লবণতা রেখা বলে। ঠিক একই রকম সমুদ্র জলের যেসব অংশের ঘনত্ব সমান সেই সব অংশগুলোকে বা সেই স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে আইসোপিকনাল লাইন বা সম ঘনত্ব রেখা বলে, মনে রাখবে। তাহলে সম ঘনত্ব রেখা মানে কি? আইসোপিকনাল লাইন। ওকে। আর টিএস ডায়াগ্রামে এই আইসোপিকনাল লাইন এই সিগমা চিহ্ন দ্বারা উপস্থাপন করা হয়। এবার দেখো ওয়াটার মাস কি। দেখো আমরা বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ারের ক্ষেত্রে যেমন এয়ার মাস পড়েছি, তাহলে বায়ুমণ্ডলে যেমন এয়ার মাস ঠিক তেমনি সমুদ্রের জলে হচ্ছে ওয়াটার মাস। ওকে। দেখো এই ওয়াটার মাস কি আমি খুব সহজে বলছি। দেখো মনে করো এটা কোনো একটা সাগর, মহাসাগর বা সমুদ্রের পৃষ্ঠের জল, উপরিপৃষ্ঠের জল, আর এই হচ্ছে গভীরতার দিক। ওকে। দেখো তো এই যে সমুদ্রের জল আছে, সমুদ্রের জলের এই হরাইজন্টালি এবং ভার্টিক্যালি সমুদ্রের জলের যতটুকু অংশের এই হরাইজন্টালি এবং ভার্টিক্যালি যতটুকু অংশের সমুদ্র জলের ঘনত্ব সমান বা সমুদ্র জলের ঘনত্ব সমপ্রকৃতির। মনে করো এদিকে এই পর্যন্ত, এদিকে এই পর্যন্ত এবং গভীরতা এই পর্যন্ত, এইটুকু অংশের জলের ঘনত্ব সমপ্রকৃতি বা একই রকমের। ওকে। তাহলে এই সমুদ্র জলের এইটুকু অংশকে বলা হবে একটা ওয়াটার মাস। ওকে। দেখো আর এই ওয়াটার মাস মনে রাখবে, এই ওয়াটার মাস টিএস ডায়াগ্রাম দ্বারা শনাক্ত করা যায়। খুব ইম্পর্টেন্ট। তাহলে ওয়াটার মাস শনাক্ত করা যায় কিসের মাধ্যমে? টিএস ডায়াগ্রামের মাধ্যমে ওয়াটার মাস শনাক্ত করা যায়। ওকে। তো এই ওয়াটার মাস যদি এই উপরে পৃষ্ঠে হয় তখন সেটাকে বলা হয় সারফেস ওয়াটার মাস। ঠিক আছে। এই মাঝামাঝি তৈরি হলো সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ওয়াটার মাস, এবং এই গভীরে তৈরি হলো তখন সেটাকে বলা হয় ডিপ ওয়াটার মাস। ওকে। তার মানে কি সমুদ্র জলের এই স্তরায়ন, তাহলে এই সমুদ্র জলের স্তরায়ন কিসের ভিত্তিতে? কি সমুদ্র জলের ঘনত্বের ভিত্তিতে, তাই তো? তাহলে এটা একটা ওয়াটার মাস, এটা একটা ওয়াটার মাস, তাই তো? আর এই সমুদ্র জলের স্তরায়ন বা এই ওয়াটার মাস কি বলছি শনাক্ত করা যায় কিসের মাধ্যমে? কি টিএস ডায়াগ্রামের মাধ্যমে শনাক্ত করা যায়। এবার দেখো যে কোনো সমুদ্রে যদি এরকম ওয়াটার মাস গঠিত হয়, তো ওয়াটার মাস গঠিত হলে এই ওয়াটার মাসের জলের উষ্ণতা, লবণতা এবং ঘনত্ব দীর্ঘদিন পর্যন্ত 10 বছর, 15 বছর, 20 বছর দীর্ঘদিন পর্যন্ত প্রায় একই রকমের থাকে, খুব একটা চেঞ্জ বা পরিবর্তন হয় না। ঠিক আছে। আর এই ওয়াটার মাস আমরা বলছি শনাক্ত করি কিসের মাধ্যমে? টিএস ডায়াগ্রামের মাধ্যমে, তাই তো? এবার মনে করো যে কোনো একটা সমুদ্রের টিএস ডায়াগ্রাম
10 বছর আগে বা 15 বছর আগে যেরকম ছিল, 15 বছর পরে আবার ওই সমুদ্রের টিএস ডায়াগ্রাম আঁকা হলো। ওকে, যদি ওই আগের টিএস ডায়াগ্রাম এবং পরে যে টিএস ডায়াগ্রাম আঁকা হয়েছে তার মধ্যে যদি কোনো চেঞ্জ থাকে, যদি কোনো চেঞ্জ হয়, ঠিক আছে, যদি কোনো চেঞ্জ হয় তাহলে বুঝতে হবে ওই সমুদ্রের সামুদ্রিক যে পরিবেশ, সামুদ্রিক পরিবেশের কোনো না কোনো সমস্যা হচ্ছে, সামুদ্রিক পরিবেশের কোনো না কোনো পরিবর্তন হয়েছে। এবার দেখো এই টিএস ডায়াগ্রাম কি। দেখো এই টি মানে হচ্ছে টেম্পারেচার বা উষ্ণতা, আর এই এস মানে হচ্ছে স্যালিনিটি বা লবণতা। তাহলে বুঝাই যাচ্ছে যে ডায়াগ্রামের মাধ্যমে সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতাকে, সমুদ্র জলের উষ্ণতা এবং লবণতাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট বা উপস্থাপন করা হয়, সেই ডায়াগ্রামকেই টিএস ডায়াগ্রাম বলে। তোমরা ছবিতে লক্ষ্য করো, এই হচ্ছে একটি টিএস ডায়াগ্রাম। ওকে, দেখো এই টিএস ডায়াগ্রামের মাধ্যমে বা এই টিএস ডায়াগ্রামে কি করা হয়, এই টিএস ডায়াগ্রামে ওয়াটার মাসের উষ্ণতা এবং লবণতার সম্পর্ক চিত্রায়িত করা হয়। খুব ভালো করে মনে রাখবে। তাহলে এই টিএস ডায়াগ্রামে কি করা হয়, টিএস ডায়াগ্রামে ওয়াটার মাসের উষ্ণতা এবং লবণতা এই দুটার সম্পর্ককে চিত্রায়িত করা হয়, আঁকা হয়। আর এই টিএস ডায়াগ্রামের মাধ্যমে আমরা জলের ঘনত্ব বা ভর, কি বলছি, জলের ঘনত্ব বা ভর, খুব ভালো করে মনে রাখবে, জলের ঘনত্ব বা ভর এবং ওয়াটার মাস অর্থাৎ জলের স্তরায়ন, এইসব শনাক্ত করা যায়। এবার দেখো এই হচ্ছে একটা টিএস ডায়াগ্রাম। ওকে, দেখো এবার এই টিএস ডায়াগ্রামের কতগুলো বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু প্রশ্ন এসেছিল কিরকম, দেখো তো এই যে টিএস ডায়াগ্রাম, এটা কি, এটা হচ্ছে কি উলম্ব অক্ষ বা ওয়াই অক্ষ, তাই তো। তো টিএস ডায়াগ্রামের এই উলম্ব অক্ষে উষ্ণতা দেখানো হয় বা ওয়াই অক্ষে উষ্ণতা দেখানো হয়, যেমন 0 ডিগ্রি, 5 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এটা কি এক্স অক্ষ বা অনুভূমিক অক্ষ, তাই তো। এই অনুভূমিক অক্ষে টিএস ডায়াগ্রামে অনুভূমিক অক্ষে লবণতা বা স্যালিনিটি দেখানো হয়, খুব ভালো করে মনে রাখবে। তাহলে উলম্ব অক্ষে কি টেম্পারেচার, আর অনুভূমিক অক্ষে কি লবণতা বা স্যালিনিটি দেখানো হয়। যেমন দেখো যে 33.5 সহস্রাংশ, 34 সহস্রাংশ, 35 সহস্রাংশ, 35.5 সহস্রাংশ, 36 সহস্রাংশ, 36.5 সহস্রাংশ। ক্লিয়ার? তাহলে উলম্ব অক্ষে টেম্পারেচার আর অনুভূমিক অক্ষে কি স্যালিনিটি দেখানো হয় টিএস ডায়াগ্রামে। ওকে, দেখো আর এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো হচ্ছে আইসোপিকনাল লাইন বা সমঘনত্ব রেখা। যেমন দেখো, যেমন এই যে এই রেখাটার ঘনত্ব কত, 1.0270, তাই তো। তাহলে এর ঘনত্ব কত, 1.0270 কি গ্রাম পার ঘন সেন্টিমিটার। তার মানে এই রেখাটা যেসব এলাকার উপর দিয়ে গেছে, তার মানে এখানেও ঘনত্ব যা, জলের ঘনত্ব যা, এখানেও জলের ঘনত্ব একই, এখানেও জলের ঘনত্ব একই, এখানেও জলের ঘনত্ব একই, এখানেও জলের ঘনত্ব একই, আবার এখানেও জলের ঘনত্ব একই, কারণ এটা কি সমঘনত্বযুক্ত রেখা বা আইসোপিকনাল লাইন। ওকে, তো এটা আরেকটা আইসোপিকনাল লাইন, এটা আরেকটা আইসোপিকনাল লাইন, আমি বাকিগুলোর মান কিন্তু লিখিনি, ঠিক আছে। দেখো তাহলে এইবার এখান থেকে একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, দেখো তাহলে এখানে জলের ঘনত্ব যত, তাহলে এ স্থানে জলের ঘনত্ব যা, বি স্থানে, এই বি স্থানে জলের ঘনত্ব তাই একই, কারণ কি একই আইসোপিকনাল লাইনের মধ্যে আছে, তাই তো। কিন্তু দেখো এ স্থানে উষ্ণতা কত, 0 ডিগ্রি সেলসিয়াস, তাই তো। আবার বি স্থান যদি উষ্ণতা বলি, জলের উষ্ণতা কত, দেখো কত হবে, মোটামুটি বি স্থানে জলের উষ্ণতা কত, দেখো এখান থেকে যদি আসি মোটামুটি কত, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো যে একটা ওয়াটার মাসে, তাই তো, যে এই 15 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব যা হচ্ছে, আবার 0 ডিগ্রি সেলসিয়াসেও জলের ঘনত্ব তাই হচ্ছে, তাই কি না। আবার দেখো এবার যদি লবণতার দিক থেকে যদি দেখি, দেখো তাহলে এই যে এ স্থানে লবণতা কত, প্রায় 33.5 সহস্রাংশ, তাই তো। আবার বি স্থানের লবণতা কত, দেখো কত, 36.5 সহস্রাংশ। তাহলে এখানে লবণতা কম, এখানে লবণতা বেশি, তা সত্ত্বেও কিন্তু দুই জায়গাতেই কি জলের ঘনত্ব একই, তাই কি না।
তাহলে এখানে এই এ স্থানে 0 ডিগ্রি উষ্ণতাতেও যা ঘনত্ব, আবার বি স্থানে কি 15 ডিগ্রি উষ্ণতাতেও একই ঘনত্ব, তাই কি না? জলের ঘনত্ব একই, কিন্তু আমরা উষ্ণতার ক্ষেত্রে কি পড়েছিলাম? উষ্ণতার ক্ষেত্রে পড়েছিলাম কি, যে উষ্ণতা বেশি হলে ঘনত্ব কম হবে, উষ্ণতা কম হলে ঘনত্ব বেশি হবে। তার মানে এ স্থানে উষ্ণতা কম কি ঘনত্ব বেশি হওয়ার কথা ছিল, তাই তো? আর বি স্থানে উষ্ণতা বেশি কি ঘনত্ব কম হওয়ার কথা ছিল, তাই তো? কেন হয়নি বুঝতেই পারছো কেন হয়নি? কারণ এ স্থানে এখানে কি লবণতা কম, তাই তো? এই এ স্থানে লবণতা কম, আবার বি স্থানে কি লবণতা বেশি, তাই তো? তাহলে এখানে লবণতা কম, আবার উষ্ণতাও কম। তাহলে উষ্ণতার জন্য কি আছে? উষ্ণতার জন্য জল কি, উষ্ণতা কম হওয়ার জন্য জল সংকুচিত আসে, সংকুচিত হয়ে আসে, তাই তো? জলের কণাগুলো বা অণুগুলো সংকুচিত হয়ে আসে, ফলে লবণতা কম থাকা সত্ত্বেও কি আছে? কম থাকা সত্ত্বেও যে পরিমাণ জলের ঘনত্ব। আবার বি স্থানে উষ্ণতা বেশি, তাই তো? উষ্ণতা বেশি, কণাগুলোকে প্রসারিত আছে, তাই তো? কিন্তু বি স্থানে উষ্ণতা বেশি, কণাগুলো প্রসারিত হচ্ছে, তার মানে কি লবণতা এই ঘনত্ব বেশি হওয়ার, ঘনত্ব কম হওয়ার কথা ছিল, কিন্তু বি স্থানে কি লবণতা বেশি আছে, তাই তো? এই জন্য এ আর বি স্থানে কি হচ্ছে? এ আর বি স্থানে লবণতা একই প্রকৃতির, একই রকমের আছে। আর এই জন্য এ আর বি স্থান কি একটাই আইসোপিকনাল লাইনের মধ্যে অবস্থিত। আশা করি বুঝতে পেরেছো। তার মানে দেখো, তার মানে এই যে টিএস ডায়াগ্রাম, এই টিএস ডায়াগ্রামে কি করা হয়? টিএস ডায়াগ্রামে এই উষ্ণতা আর লবণতার সম্পর্কের ভিত্তিতে, এই তো উষ্ণতা আর লবণতার সম্পর্কের ভিত্তিতে কি জলের ঘনত্ব, এই তো জলের ঘনত্ব শনাক্ত করা হয়, এই তো। তো ঠিক এইটুকু অংশ থেকেই কি করা হয়েছিল? এইটুকু অংশ থেকেই 2023 সালের মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষায় একটা প্রশ্ন ছিল। এইবার এই প্রশ্নের উত্তর তোমরা খুব সহজে পারবে। প্রশ্নটা কেমন দেখে নাও, বোর্ডে লক্ষ্য করো। দেখো যে নিচের কোনটি টিএস ডায়াগ্রাম সম্পর্কে সত্য নয়? অপশন এ, জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়। এখানে জলের ভর মানে কি ঘনত্ব বা ওয়াটার মাস, তার মানে এটা কি সত্য কিনা? তাহলে টিএস ডায়াগ্রামে তাই করা হয়, তাই তো? জলের ভর শনাক্ত করতে ব্যবহৃত হয়। বি, সম্ভাব্য তাপমাত্রা উলম্ব অক্ষে দেখানো হয়। তোমরা দেখলে, তাই তো? টিএস ডায়াগ্রামে উলম্ব অক্ষে কি তাপমাত্রা বা টেম্পারেচার দেখানো হয়। সি, লবণতা অনুভূমিক অক্ষে দেখানো হয়। তোমরা দেখলে ডায়াগ্রামে, তাই তো? লবণতা কি অনুভূমিক অক্ষে দেখানো হয়। তাহলে বুঝতেই পারছো, এটা যদি তুমি নাও জানো, তাও চোখ বন্ধ করে কি এটাই হবে কি সঠিক উত্তর, তাই তো? তার মানে এই তিনটাই কি টিএস ডায়াগ্রামের জন্য, মানে টিএস ডায়াগ্রামের ক্ষেত্রে সত্য। তার মানে উত্তর কি এটা হবে, এটা সত্য নয় হবে। তাহলে এটা কি সোয়াচ অফ নো গ্রাউন্ড দেখানো হয়। সোয়াচ অফ নো গ্রাউন্ড কি একটা সাবমেরিন ক্যানিয়ন, যেটা বঙ্গোপসাগরে অবস্থিত, মানে বঙ্গোপসাগরে আছে, বাংলাদেশের জলসীমায় অবস্থিত। তাহলে এটা তো আর দেখানো হয় না, তাই কি না? টিএস ডায়াগ্রাম এটা তো আর দেখানো হয় না। তাহলে সঠিক উত্তর কি ডি। বুঝতেই পারছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।